সেদিন মহাশিবরাত্রির উৎসব। সারা বিশ্বের ভগবান ভোলেনাথের ভক্তরা ভগবানের নাম জাপ করছে। তখন প্রায় অন্ধকার নেমে এসছে। গরিব শঙ্কর নিজের কুঁড়ে ঘরে আলো জ্বালায়। তার স্ত্রীর নাম শ্যামলা, তার মেয়ে অনামিকা। তারা দুজনে নিজের মেয়ে অনামিকাকে দেখে ভীষণ আনন্দিত হয়। মেয়েকে দেখছো, সে কি সুন্দর নিজের মনে খেলছে। এটা নিয়ে খুব খুশি যে মেয়ে আমাদের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু এটাই দুঃখ যে 3টে চোখ নিয়ে জন্ম নিয়েছে। তার 3টে চোখ হোক, 4টে হাত পা হোক বা 5টা মাথা হোক, আমাদের ঘরে মেয়ে জন্ম নিয়েছে এতেই খুশি। যতদিন আমরা বেঁচে থাকবো তাকে যত্ন করে রাখবো। হ্যাঁ শ্যামলা, তা তো করবই। তবে আমাদের গ্রামের পুরোহিত মশাই আছেন না, উনি বলেছেন আমাদের মেয়ের কুষ্টি দেখে জানাবেন, তাই দেখা করে আসি। তুমি মেয়ের খেয়াল রেখো। কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে রাস্তায় একটি গাছ পড়ে। ঠিক সেখানেই বীরু নামের একটি মস্তান সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শঙ্করের বাড়ির ওপরে নজর রেখেছিল। ওই বাড়ি থেকে বাচ্চার হাসি আর মায়ের কথা শোনা যাচ্ছে, তার মানে এখনো তারা ঘুমোয়নি। যেই তারা ঘুমোবে ঠিক সে সময়ে তাদের বাড়িতে গিয়ে ত্রিনয়নী অনামিকাকে আমাকে মেরে দিতে হবে। গ্রাম প্রধান সুদর্শন বাবু বলেছেন তিনি আমাকে অনেক টাকা দেবেন। চোখ বড় বড় করে চোখের পাতা না ফেলে সে এসব কথা বলে। ঠিক সেই সময় তার নজর পড়ে গ্রামের মহেশ, যে মাংস কাটত, হাতে মস্ত বড় একটা চাকু নিয়ে শঙ্করের ঘরের পেছনে গিয়ে ঘরের ভেতরে ঝাঁকাঝাঁকি করছে। যেহেতু 3টি চোখ নিয়ে সে জন্ম নিয়েছে, তাই তার মায়ের থেকে আলাদা করার জন্য সুদর্শন আমাকে আজ্ঞা দিয়েছে। যেহেতু তুমি মাংস কাটো বলে তোমার মন খুব নিষ্ঠুর, তুমি তাকে তার মায়ের থেকে আলাদা করতে পারবে। জঙ্গলে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলো। মনে হয় না আমি এটা করতে পারবো। এবার কি করি? কথা সে ভাবছিলই, ততক্ষণ পুরোহিত মশাই সুভাষবাবু ছুটতে ছুটতে তার বাড়ির দিকে আসে। বীরু আর মহেশ তাকে ওভাবে দেখে কিছুই বুঝে উঠতে পারে না। পুরোহিত মশাই এদিকে খুব চিন্তিত। শঙ্কর, তুমি আর শ্যামলা নিজের ত্রিনয়নী মেয়ে অনামিকাকে নিয়ে এখান থেকে চলে যাও। সুদর্শন বাবু ভাবেন ত্রিনয়নী আমাদের এই গ্রামের জন্য ভীষণ অশুভ। পুরোহিত মশাইয়ের এই কথা শুনে শঙ্কর আর শ্যামলা ভীষণভাবে ঘাবড়ে যায়। শঙ্কর, এভাবে অবাক হয়ে কি দেখছো? তোমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য মহেশ আর বীরু আসছে। তারা যে কোনো সময় এসে তোমার মেয়েকে নিয়ে যেতে পারে। বাকি সব ভোলেনাথের ইচ্ছে। এভাবে বলাতে শঙ্কর তাড়াতাড়ি করে একটা লণ্ঠন উঠিয়ে নিজের মেয়ে অনামিকা এবং শ্যামলাকে সঙ্গে করে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। এসে দেখে বীরু আর মস্তান দাঁড়িয়ে আছে। পুরোহিত মশাই তাদেরকে দেখেন। একটি শিশুর প্রাণ নেয়া মহাপাপ, এই পাপ তোমরা করো না। তার আগে মহেশ আর বীরু তাদেরকে ধরে ফেলুক, শঙ্কর শ্যামলার বাচ্চাটিকে নিয়ে জঙ্গলের দিকে ছুটে পালায়। বীরু আর মহেশ তার পেছনে চিৎকার করে করে ছুটতে লাগে। শঙ্কর চিৎকার শুনে বলে, হ্যাঁ গো শ্যামলা, ওরা যে আমাদের পিছু পিছু আসছে। আমি যে ছুটতে পারছি না গো, আমার তো দম ফুলছে। এরকম বললে কি করে হয়? আমরা যদি ধরা পড়ি আমাদের মেয়েকে তারা মেরে ফেলবে, আর মেয়ে যদি চলে যায় তাহলে আমরা বেঁচে কি করব? হে ঈশ্বর, হে তোমার কেমন লীলা! তুমি আমাদেরকে সন্তান দিলে, তাও আবার ত্রিনয়নী মেয়ে, কিন্তু এখন এবার তাকে এভাবে মৃত্যু দেবে তুমি। ঈশ্বর, তোমাকেই তার রক্ষা করতে হবে। যখন সে এভাবে প্রার্থনা করছিল, কিছু দূরেই একটি পুরনো মন্দির দেখা যায়। শঙ্কর আর শ্যামলা আশ্চর্য হয়ে দেখতে লাগে। ত্রিনয়নী অনামিকা মৃদু মৃদু মিষ্টি করে হাসছিল। শঙ্কর আর শ্যামলা মন্দিরের ভেতরে চলে যায়। বীরু আর মহেশও মন্দিরের কাছে আসে, কিন্তু তাদের সেখানে এসে হাজির হওয়ার পরে মন্দির অদৃশ্য হয়ে যায়। তা দেখে বীরু আর মহেশ সেখান থেকে ভয়ের চোটে ছুটে পালায়। তাদের যাওয়া মাত্রই মন্দির সেখানে আবার থেকে চলে আসে। মন্দিরের ভেতরে একটা শিবলিঙ্গ ছিল, যেটার উপরে খুব ধুলো মাটি লেগেছিল। শ্যামলা, দেখো শিবলিঙ্গ। হ্যাঁ গো, আমাদের রক্ষার জন্য ভোলেনাথ নিজে এসেছেন। একথা বলা মাত্রই শিবলিঙ্গর সামনে নিজে থেকে প্রদীপ জ্বলে ওঠে। তুমি মন্দিরটাকে পরিষ্কার করে দাও, আজ রাতে আমরা এখানেই থাকবো। এখানে নয় শ্যামলা, যদি আমরা মন্দিরের বাইরে চলে যাই আর ওরা আমাদের পিছু করতে লাগে তাহলে কি হবে বলো তো? আমরা এই জঙ্গলে ঘন অন্ধকারে কোথায় ছুটতে ছুটতে যাব বলো? অন্তত এই মন্দিরে ভোলানাথ আমাদের রক্ষা করবেন।
শ্যামলার কথা শুনে শঙ্করেরও সঠিক লাগে। মন্দিরের কিছু জায়গা পরিষ্কার করে তারা আরামসে বসে পড়ে। অনামিকা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। মেয়েকে নিয়ে চিন্তিত শঙ্কর আর শ্যামলা একে অপরকে বলে, এখন সে ছোট, তার তৃতীয় চোখ নিয়ে এখন বেশি চিন্তা নেই। লেকিন যেমন সে বড় হবে, বাড়ির বাইরে যখন সে বেরোবে, নিজের জীবনটা সে কিভাবে কাটাবে? আমার দিন রাত শুধু এই চিন্তায় সাতাচ্ছে। জানি না সে কি করে বাঁচবে। সে যাই হোক, কিন্তু শ্যামলা একটা কথা জানো, কেউ এসে আমাদের মেয়ের প্রাণ নিয়ে নেবে, তাও আমাদের চোখের সামনে, সেটা তো আর সহ্য করা যায় না। তারা এই নিয়ে চর্চা করছিলই, ঠিক সেই সময় শিবলিঙ্গর ভেতর থেকে প্রকাশ বেরিয়ে আসে। সেই প্রকাশের সাথে সাথে আওয়াজও বেরোয়, ত্রিনয়নী কন্যার জন্য চিন্তার কোনো প্রয়োজন নেই। অনামিকা আমারই যে অবতার, তার তৃতীয় চোখটি তাকে সব বিপদ থেকে রক্ষা করবে। ক্ষিপ্ত হলে যেভাবে আমার তৃতীয় চোখটি খোলে, সেরকমই অনামিকারও তৃতীয় চোখটি খুলবে তাকে বাঁচাবার জন্য। আর এই সত্যটা যদি তোমরা কারো সামনে প্রকাশ করো, তাহলে তোমাদেরও বিপদ হতে পারে। কথাটা কিন্তু তোমরাও মনে রেখো। এ কথা বলার পরে সে শিবলিঙ্গটি ওই জায়গা থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে তারা অনামিকাকে নিয়ে অন্য গ্রামে চলে যায়। সেখানে তারা মজদুরের কাজ করে অনামিকাকে বড় করে তোলে। দেখতে দেখতে অনামিকা 25 বছরের হয়ে যায়। বিয়ে দিয়ে তাকে সারদার বাড়িতে পাঠানো হয়। তখন একদিন শাশুড়ি মা বৌমা অনামিকাকে বলে, হ্যাঁ গো বৌমা, তোমার কপালে এই দাগটা কি? জানি না মা, যখনই আমি জিজ্ঞাসা করি আমার মা কিছুই বলে না। ওই বলে কিছু একটা দাগ, তারপর কথাটাকে এড়িয়ে যায়। বুঝলাম, বলো জল খাবারে কি বানিয়েছো? এখন আমি ভোলেনাথের জন্য নৈবেদ্য বানালাম মা। অনামিকার এ কথাটা শুনে সারদা, যে একদম নাস্তিক ছিল, সে ভীষণভাবে রেগে যায়। আর রেগে মেগে সে অনামিকাকে বলে, তোমার এত বড় সাহস! বলেছিলাম না এই ঘরে পুজো পাঠ হবে না? কিন্তু তোমার শ্বশুর মশাইয়ের জন্য আমি বলেছিলাম আমার ঘুম থেকে ওঠার আগে তুমি জানো এই পুজো পাঠ সব শেষ করে নাও। এখন যখন জল খাবারের কথা বলছি, তো তুমি বলছো শিবের জন্য নৈবেদ্য বানিয়েছো। তোমার এত সাহস! এই বলে সারদা তাকে মারার জন্য নিজের হাতটা তোলে। অনামিকা ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় প্রসাদ আসে। বৌমা, যাও গিয়ে জল খাবার বানাও। এভাবে বলাতে অনামিকা সেখান থেকে সোজা রান্নাঘরে চলে যায় আর জলখাবার বানাতে লাগে। এ কি সারদা, বৌমাকে মারতে হাত তুললে? আমরা এই ঘরে তাকে বসে বসে খাওয়াচ্ছি, আর যেই আমি জিজ্ঞাসা করলাম জল খাবার হয়েছে কিনা, বলছে শিবের জন্য নৈবেদ্য হয়েছে মাত্র। আমি তোমার বলাতে পুজোর জন্য রাজি হয়েছিলাম। আজ যদি অনামিকা এরকমটা করে, তাহলে এই বাড়ি থেকে তাকে বের করে দেবো। ভুল করছো সারদা, তুমি বিশ্বাস করো না করো না, কিন্তু এভাবে যে শিবের ভক্ত, তার ওপরে তুমি যদি হাত তোলো, কিন্তু সেটা খুব বড় ভুল হবে। আমারই পোড়া কপাল। কিন্তু তোমাকে আরেকটা কথা ভালো করে বলে রাখছি সারদা। সেটা কি শুনি? আর কিছুদিনের মধ্যেই শিবরাত্রি। বৌমা পুজোর জন্যে উপোস রাখলে বা শিবের সেবা করলে তুমি তাকে কোনো কথা বলবে না। যখন কোনো উপায় নেই তো করতে দিতেই হবে। একথা বলে রেগেমেগে সারদা সেখান থেকে চলে যায়। তারপর শিবরাত্রির দিন আসে। বৌমা অনামিকা ঘরেই শিবলিঙ্গের সামনে বসে ভোলেনাথের পুজো করতে লাগে। জোরে জোরে শিবনাম নিয়ে সে মন্ত্র উচ্চারণ করতে লাগে। সেই নাম শুনে সারদা সকাল সকাল চোখ খোলে। সারা ঘর ধূপ আর ধুঁয়োতে ভরা। সেই ধুঁয়ো, সেই মন্ত্র শুনে সারদা ভীষণভাবে রেগে যায়। সারদা সোজা বেডরুম থেকে উঠে ঠাকুর ঘরে চলে যায়। সেখানে অনামিকা শিবলিঙ্গের সামনে বসে পূজা অর্চনা করছিল। এটা একটা ঘর নাকি? ব্যাপারটা আমাকে দেখতেই হবে। এরকমটা ভেবে সারদা রেগে মেগে ঠাকুর ঘরে যায়। এসব হচ্ছেটা কি? মা, আজকে যে শিবরাত্রি, আজকে শিবের বিশেষ করে পুজো হয়। প্রত্যেক দিন যেটা পুজো করছো তাতে হচ্ছে না, আজ আবার বিশেষ করে পুজো করতে হয়? হ্যাঁ গো মা, আর আমাকে বিরক্ত করবেন না, এবার এখান থেকে যান দেখি। একথা বলে অনামিকা নিজের চোখ বন্ধ করে শিবনাম জপ করতে লাগে। তা দেখে সারদা ভীষণ ক্ষেপে যায়। অনামিকাকে এক লাথি মারে। অনামিকা পড়ে যায়। যেহেতু পায়ে করে লাথি মেরেছিল সে অনামিকাকে, অনামিকা ভীষণভাবে রেগে যায় আর তার তৃতীয় চোখটি খুলে যায়। তা দেখে সারদা ভয় পেয়ে যায়।
তখন অনামিকা রেগেমেগে বলে, একবার বললে আপনি বুঝতে পারেন না বুঝি? আমাকে এভাবে কেন রাগাচ্ছেন? আমার পুজোতে কেন বিঘ্ন ঘটাচ্ছেন? আপনাকে? এভাবে সে বলে। তারপর তার খোলা সেই তৃতীয় চোখটি থেকে আগুন বেরিয়ে সোজা সারদার ওপরে গিয়ে পড়ে। সারদা কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায়। তা সত্ত্বেও সে আগুন আর থামে না, সারদার ওপরে ক্রমাগত গিয়ে পড়ে। ততক্ষণে প্রসাদ আর রমেশ যে বাইরে গেছিল তারা বাড়ি ফিরে আসে। তারা অনামিকার সেই তৃতীয় চোখটিকে দেখে। তারা পুরো ব্যাপারটা বুঝতে পারে। তারা হাত জড়ো করে ভোলেনাথকে স্মরণ করে। তারা জোরে জোরে শিব নাম জপ করতে লাগে। তবে গিয়ে অনামিকা শান্ত হয়, তার তৃতীয় চোখটি বন্ধ হয়। তা দেখে রমেশ আর প্রসাদ ভীষণ অবাক হয়। হাতে আগুন পড়াতে সারদার হাত পুড়ে গেছিল, তাই সকলে তাকে নিয়ে এসে শিবলিঙ্গর কাছে বসায়। হে ভোলেনাথ, আমার শাশুড়িকে ক্ষমা করে দাও, ওনার এই কষ্ট শেষ করে দাও প্রভু। হ্যাঁ ভোলেনাথ, আজ থেকে আমার স্ত্রীও তোমার পূজা অর্চনা করবে, তোমার নাম জপ করবে। হ্যাঁ ভোলেনাথ, এই কষ্ট আর আমি সহ্য করতে পারছি না, আমাকে এই কষ্ট থেকে বাঁচাও ভোলেনাথ। এভাবে সারদা বিনতি করতে লাগে। কিছুক্ষণ পরে শিবলিঙ্গ থেকে একটি জ্যোতি বেরিয়ে এসে সারদার ওপরে পড়ে। তারপর সারদা আবার সাধারণ হয়ে ওঠে। তখন থেকে পুরো পরিবার ভোলেনাথের ভক্ত হয়ে যায় আর পূজা অর্চনা করে সবাই সুখে জীবন কাটায়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার। শীতকালের সময় ছিল। সারদা আর প্রসাদ কম্বল ঢাকা দিয়ে শুয়েছিল আর শুয়ে শুয়ে তারা তরুণের বিয়ের কথা চর্চা করছিল। হ্যাঁ গো, ঘুমুলে নাকি? না গো সারদা, মনে মনে আমি গান গাইছি। তাহলে মনের ভেতরে সেই গান বন্ধ করো আর তরুণের বিয়ের কথা বলো। কি আর বলার আছে, সে তো চাকরি করছে আর চাকরি করা মেয়ে চায়। ওই মেয়েটির কি নাম যেন মনে পড়ছে না। বৈশালী গো, ওই মেয়েটার নাম বৈশালী। হ্যাঁ, বৈশালী। ওই মেয়েটিকেই তো সে ভালোবাসে আর তাকেই তো সে বিয়ে করতে চায়। ছেলে তো খুবই উৎসাহিত, কিন্তু আমরা বড়রা কেন আছি বলো? যদি সে আমার ছেলে হতো তার গালে কষে দুটো থাপ্পড় লাগাতাম, কিন্তু সেটা তো নয়। সে পালিত ছেলে, তাকে আমি কিছু বলতে পারবো না। সে যাই হোক, সে কি আমাদের ছেলে নয়? তুমি বলো। এভাবে সারদা প্রসাদ বলাবলি করছিল আর ওদিকে নিজের ঘরে 8 মাসের গর্ভবতী অনামিকা নিজের 6 বছরের মেয়ে ভাবনার সাথে কথা বলছিল। ভাবনা, এটা বল দেখি, তুই আমার কাছে ঘুমবি না দাদু দিদার কাছে গিয়ে ঘুমবি? মা, আমি দাদু দিদার কাছে শুতে যাই, তুমি আমাকে দাদু দিদার কাছে ছেড়ে আসো না। যখন দাদু তোমাকে এই প্রশ্ন করেছিলেন তখন তুমি ওনাকে কথাটা বলনি কেন? তখন মনে হয়েছিল আমি তোমার কাছেই ঘুমোবো, কিন্তু এখন মনে হচ্ছে যে আমি ওনাদের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ি, তাই আমি বলছি। তোকে নিয়ে আমি পারবো না, চল। একথা বলে সে নিজের মেয়ে ভাবনাকে সঙ্গে করে নিয়ে শ্বশুর শাশুড়ির ঘরের দিকে যায়। তার ঘরে ঢোকার আগেই সে তাদের মধ্যে যা কথা হচ্ছিল সেটা শুনতে পায়। আমরা গুরুজন, আমাদেরকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের ছেলে ভেবেছে যে ওই মেয়েটির সাথে সে সুখে থাকবে, তাই ওই মেয়েটিকে আমাদেরকে বৌমা রূপে স্বীকার করতে হবে। আমাদের কাছে আর কোনো উপায় নেই। তাদের মধ্যের এই কথোপকথন শুনে গর্ভবতী অনামিকা খুব অবাক হয়ে যায়। সে কাঁদতে লাগে। সারদা আর প্রসাদ তরুণের বিয়ের কথা চর্চা করছে সেটা অনামিকা জানত না। সে ভুল বুঝে নেয় যে তারা তার স্বামী রমেশের দ্বিতীয় বিয়ে দিতে চায়। আমারও এটাই মনে হয় গো, নিজের পছন্দের মেয়ে না হলে সে কি তার সাথে সুখে থাকতে পারে? এই ব্যাপারটা নিয়ে আমাদের গর্ভবতী বৌমা অনামিকার সাথে কথা বলতে হবে। এটা একদম ঠিক কথা বলেছ। বৌমাকে না জানিয়ে কি ছেলের বিয়ে আমরা দিতে পারি? বৌমার অনুমতি না নিয়ে বিয়ে কি করে হবে? বারে বা সারদা, এই দৃশ্যটা দেখে খুব মজা হবে। সারদা প্রসাদ এ নিয়ে চর্চা করছিলই ততক্ষণে ভাবনা এসে তাদের দরজায় কড়া দেয়। দাদু ও ঠাম্মা, দরজা খোলো, আমি এসেছি। এভাবে জোর গলায় বলাতে অনামিকা তাড়াতাড়ি নিজের চোখের জল মোছে। ততক্ষণে প্রসাদ এসে দরজা খোলে, দেখে দরজার কাছে বৌমা অনামিকা আর ভাবনা দাঁড়িয়ে আছে। সে কি বৌমা, এখনো তুমি ঘুমোওনি? যাও, গিয়ে বিশ্রাম করো, আমরা ভাবনার দেখাশোনা করে নেব। একথা বলে প্রসাদ ভাবনাকে সঙ্গে করে ভেতরে নিয়ে যেতে লাগে। আচ্ছা বেশ বাবা।
এরকমটা বলে অনামিকা দুঃখিত মন নিয়ে সেখান থেকে চলে যায়। ভাবনা দাদু দিদার মধ্যেখানে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকাল শাশুড়ি সারদা আর বৌমা অনামিকা ঠিক এক সময়ে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসে। এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে? তোমাকে ঘুমোতে বলেছিলাম না? যতই শুয়ে থাকি না কেন কিন্তু বিশ্রাম পাচ্ছি না। কি হয়েছে বৌমা, তোমার ভালো লাগছে না বুঝি? সারদার এভাবে জিজ্ঞাসা করাতে অনামিকা কোনো উত্তর না দিয়ে সে মনে মনে ভাবতে লাগে, আমার মনটা ভালো নেই যে মা। কাল রাতে আপনি আর বাবা আপনার ছেলের দ্বিতীয় বিয়ের কথা যখন থেকে বলেছেন তখন থেকে কেমন যেন লাগছে। সারা রাত ঘুমোতে পারিনি, মনের মধ্যে যেন সুনামি চলছে, খুব বড় ঝড় উঠেছে। অনামিকাকে চুপচাপ দেখে সারদা জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? আমি যে প্রশ্ন করলাম তুমি উত্তর দিলে না, এমন কি কথা ভাবছো? তেমন কিছুই না মা। যাও গিয়ে বিশ্রাম করো, আমি বাড়ির সব কাজকর্ম করে নেব। আমি একদম ঠিক আছি মা, আমি কাজকর্ম করতে পারবো, আপনি গিয়ে বিশ্রাম করুন। তোমার 8 মাসের বড় পেট, এটা নিয়ে এত কাজকর্ম করা খুব কঠিন, গিয়ে বিশ্রাম করো। যেহেতু আমার দ্বারাই হচ্ছে না, তাই আপনি নিজের ছেলের পছন্দের মেয়ের সাথে তার ঘটা করে বিয়ে দিতে চান? আচ্ছা, তুমি আমাদের কথা শুনে ফেলেছ। হ্যাঁ, ওই মেয়েটিকে সে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়, ভুলতে পারছে না, তাই আমরাও তার বিয়ে দিয়ে ঘরে তুলতে চাই। এভাবে সারদা তরুণের বিয়ের কথা তাকে বলে, কিন্তু অনামিকা পুরো ব্যাপারটা ভুল বোঝে। সে ভাবে সে রমেশের বিয়ের কথা বলছে, তাই কোনো উত্তর না দিয়ে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সারদা গিয়ে বাড়ির বাইরে আলপনা দিতে লাগে। তখন প্রায় সকাল 10টা বাজে। সোফাতে সারদা, প্রসাদ আর পুরোহিত মশাই বসেছিলেন। অনু, গিয়ে ছেলেকে ডেকে আনো তো, বলো পুরোহিত মশাই এসেছেন কুষ্টিগুলো দেখতে। এসব কেন করছেন আপনি মা? এবার তুমি আমায় বলবে কি করতে হবে। যাও গিয়ে ছেলেকে বলো, সে ঠিক বুঝতে পারবে। যাও গিয়ে রমেশকে ডেকে আনো। আচ্ছা বেশ মা। দুঃখিত মন নিয়ে অনামিকা সেখান থেকে নিজের বেডরুমে আসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রমেশ তৈরি হচ্ছিল। তাকে দেখে অনামিকা বলে, কোথায় যাচ্ছ তুমি এভাবে রেডি হয়ে? মা বলল যে কোনো একটা গ্রামে যেতে হবে, তাই তো আমি তৈরি হচ্ছি। তুমি জানো না বুঝি কোন গ্রামে যাচ্ছ? জানলে কি আর আমি তোমাকে বলতাম না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওদিকে পুরোহিত মশাই এসেছেন কুষ্টি গণনা করতে, তাই মা আপনাকে ডেকে পাঠিয়েছেন। এ কথাটা শুনে রমেশ ভীষণ আনন্দিত হয়। আচ্ছা, পুরোহিত মশাই এসে গেছেন, ঠিক আছে অনামিকা, আমি এক্ষুনি আসছি। এভাবে বলে সে আনন্দে বেডরুম থেকে হলের দিকে যায়। সেখানে গিয়ে সোফায় বসে পড়ে। অনামিকাও পিছু পিছু যায়। পুরোহিত মশাই কুষ্টি দেখতে লাগেন। অনামিকা, তুমি গিয়ে বিশ্রাম করোগে, তখন থেকে দেখছি কিছু না কিছু কাজ করেই যাচ্ছ। এ কথা শুনে অনামিকা মনে মনে ভাবতে লাগে, আচ্ছা যদি আমি এখানে থাকি তো এনাদের সব কথা শুনে ফেলবো, তাই। এভাবে বলাতে কোনো উত্তর না দিয়ে সে চুপচাপ নিজের ঘরে চলে যায়। কিন্তু দরজার আড়াল থেকে দাঁড়িয়ে সে কান পেতে রাখে। সেখানে কি কথা হচ্ছে সেটা সে হালকা হালকা করে শুনতে পায়। মা, বর বধূর কুষ্টির খুব মিল আছে, আপনারা কোনো চিন্তা না করে এদের দুজনের বিবাহ দিতে পারেন। তার এই কথা শুনে সারদা, প্রসাদ আর রমেশ তিনজনেই ভীষণ আনন্দিত হয়। তাহলে আর দেরি কেন পুরোহিত মশাই, একটা ভালো দিন দেখে আপনি নিজের হাতে দুজনের বিবাহ সম্পন্ন করুন। হ্যাঁ পুরোহিত মশাই, ইনি ঠিক বলেছেন। ঠিক আছে প্রসাদ বাবু, তাহলে আমি বিয়ের জন্য ভালো দিন দেখি। একথা বলে পুরোহিত মশাই দিনক্ষণের গণনা করতে লাগেন। এই কথাটা শুনে অনামিকা আর সহ্য করতে পারে না। বিছানার ওপরে বসে সে ভীষণ কান্নাকাটি করতে লাগে। এমনি তো ভালো দিনক্ষণ ধরা হয়ে গেছে, আমাকে এনারা বাড়ি থেকে বেরও করেনি, কিন্তু আমি আমার মেয়ে ভাবনাকে সঙ্গে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। তারপর আমার শ্বশুর শাশুড়ি নিজেদের ছেলের বিয়ে দেবেন। এই ভেবে অনামিকা সিদ্ধান্ত নিয়ে নেয়। সেদিন বিকেল 5টা নাগাদ অনামিকা নিজের মেয়ে ভাবনাকে স্কুল থেকে নিতে যায়। সেখান থেকে বাড়ি না ফিরে সে সোজা রেলওয়ে স্টেশনে চলে যায়। তারপর একটা সিমেন্টের বেঞ্চের উপরে বসে বসে সে খুব কান্নাকাটি করতে লাগে। মা, তুমি বাড়ি না গিয়ে এখানে সোজা কেন এলে? আমরা অন্য কোথাও যাচ্ছি মা। কিন্তু কোথায় মা? এই নিয়ে আমি তোকে পরে বলবো মা। এভাবে সে নিজের মনে ধৈর্য রেখে ভাবনার প্রত্যেক প্রশ্নের এক একটা করে উত্তর দেয়। ততক্ষণে অন্ধকার নেমে আসে। শীতকালের সময়
চারিদিকে তুষার বৃষ্টি হচ্ছে। ঠিক সেই সময় প্ল্যাটফর্মে লাল বাতি জ্বলে ওঠে। অনামিকার শাড়ির আঁচল দিয়ে ভাবনা নিজের মুখটা ঢেকে নেয়। অনামিকা ধীরে ধীরে কাঁপতে শুরু করে। ওদিকে সারদা ভীষণ চিন্তিত। একটা চিঠি নিয়ে সে হলে আসে। সেই চিঠিটা সে রমেশকে দেয়। রমেশ চিঠি পড়তে লাগে। আমি বুঝতে পেরেছি তুমি দ্বিতীয় বিয়ে করছো। আমি আর মেয়ে যেন তোমার বিয়েতে কোনো বাধা না দিই, তাই আমরা যাচ্ছি। সে কি মা, অনামিকা ভাবছে আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। তুমি বলনি তরুণের বিয়ের কথা? আমরা বলবো ভেবেইছিলাম, কিন্তু জানতাম না বৌমার ভালো লাগবে কিনা, তাই বলার আগেই সে ছাড়, চল আমরা চারিদিকে খুঁজে দেখি সে কোথায় গেল। একথা বলে সারদা যায় রেলওয়ে স্টেশনে দেখতে। প্রসাদ বাস স্ট্যান্ডে খুঁজতে যায়, আর রমেশ গলিগলিতে গিয়ে তাকে খোঁজে। ভাবনা রেলওয়ে স্টেশনে ঠাকুমাকে দেখতে পায়। ঠাকুমা এভাবে জোর গলায় ডাকাতে সারদা ভাবনাকে দেখতে পায়। ভাবনা ছুট্টে ঠাকুমার কাছে চলে যায়। সারদা ভাবনাকে দেখতে পেয়ে ভীষণ আনন্দিত হয়। ভাবনাকে কোলে তুলে সে হামি খেতে লাগে। তারপর সে অনামিকার কাছে যায়, তাকে সব কথা খুলে বলে এবং তাকে বাড়ি ফিরিয়ে আনে। বাড়িতে সে তরুণ আর বৈশালীকে দেখতে পায়। কিছুক্ষণ পরে রমেশ আর প্রসাদকে ফোন করে তাদেরকে বাড়িতে ডাকা হয়। দুজনেই বাড়ি ফিরে আসে। তারপর তরুণ আর বৈশালীকে দেখে, অনামিকা, বাড়িতে এদের দুজনের বিয়ের চর্চা হচ্ছিল, আমার বিয়ের চর্চা হয়নি। শাশুড়ি মা আমাকে সব কথা খুলে বলেছেন। আমারই বুঝতে একটু ভুল হয়েছিল, আমাকে ক্ষমা করে দিও তোমরা। তার মুখে এই কথা শুনে সবাই একটু নিশ্চিন্ত হয়। তারপর একটা ভালো মুহূর্ত দেখে বৈশালী আর তরুণের খুব ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। তাদের দুজনের বিয়ে দেখে অনামিকা আর রমেশও ভীষণ আনন্দিত হয়। আর এভাবে পুরো পরিবার একসাথে সুখে জীবন কাটাতে লাগে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার।